আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসএসসি পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপের গাণিতিক অংশ নিয়ে ক্লাস করাবো। গাণিতিক অংশ মোট 6টা প্রশ্ন সমাধান করব, করে আমরা পুরো গাণিতিক অংশটাই ইনশাআল্লাহ ক্লিয়ার করে ফেলবো। দেখি গাণিতিক অংশের প্রথমে কি আছে আমাদের। প্রথম অঙ্কটা, একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে। ইট একটা ঘনবস্তু, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ইটটির ভর দেওয়া আছে। ইটটি ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে তা নির্ণয় করো। এখানে আমরা জানি চাপ পি ইকুয়াল এফ বাই এ। নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করব, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে চাপ কতটুকু প্রয়োগ করব আমরা। তাহলে ধরি 1 নম্বর সমাধান ধরি ইটটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ সমান 25 সেমি, বি সমান 12 সেমি এবং সি ইকুয়াল 6 সেমি। ইটটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নিলাম। তাহলে অতএব পি ইকুয়াল এফ বাই এ, তাহলে এফ ইকুয়াল এমজি, কারণ এখানে আমাদের দেওয়া আছে, এখানে ভর এম ইকুয়াল 2.25 কেজি। তাহলে জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2.25 ইন্টু 9.8 আমরা যখন ক্যালকুলেটরে উঠাবো তখন এইভাবে ব্র্যাকেট দিয়ে উঠাবো, তাহলে পয়েন্টের গুণটা আমাদের সঠিক মান দিবে আর কি। যেভাবে আমি লিখছি ওভাবেই উঠাচ্ছি। তাহলে 22.05 নিউটন প্রযুক্ত বলের মানটা আমাদের বের হয়ে গেছে। আমরা চাপ বের করব, এখানে ক্ষেত্রফলটা লাগবে। তাহলে এই বস্তুটাকে, এই ব্রাশটাকে আমার যদি ইট বিবেচনা করি আমি, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ আর এটা উচ্চতা। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ আর উচ্চতা হলো এতটুকু উচ্চতা পুরুত্ব, এই যে এইটুকু পুরুত্ব। তাহলে এ বি অংশের ক্ষেত্রফল A1 ইকুয়াল, তাহলে কত আছে 25 গুণন 12 সেন্টিমিটার স্কয়ার। তাহলে 25 সেন্টিমিটারকে যদি আমি মিটার করি তাহলে 100 দিয়ে ভাগ দেব, একেও 100 দিয়ে ভাগ দেব, তাহলে মিটার স্কয়ার। তাহলে 12 আর 25, 12 গুণন 25, 300 ভাগ 1 লাগে 4 শূন্য, তাহলে 0.03 মিটার স্কয়ার। তাহলে অতএব এ বি অংশের চাপ P1 ইকুয়াল এফ ডিভাইডেড A1। তাহলে এফ ইকুয়াল 22.5, 0.03। আচ্ছা, চাপের একক হলো প্যাসকেল। 22.05 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট ওপেন অ্যান্সার ভাগ ক্লোজ ইকুয়াল 735 প্যাসকেল পিই এবি অংশের ক্ষেত্রে। এবার দেখি আমি বিসি অংশের ক্ষেত্রে। বিসি
অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল A2 ইকুয়াল, তাহলে বিসি 12/100 গুণন 6/100 মিটার স্কোয়ার। 12 গুণন 6, তাহলে 72, 0.0, আচ্ছা 72, 0.72, 72 ভাগ 0072, সরি 007, ঠিক আছে। তাহলে অতএব বিসি অংশের চাপ P2 ইকুয়াল F/A2, তাহলে এর ক্ষেত্রফল হবে মিটার স্কোয়ার, তাহলে 22.05, 0.0072 ইকুয়াল ভাগ, সরি 22.05 ভাগ 0.0072 ব্র্যাকেট ক্লোজ। 30, 62.05 ভাগ 300, 0.3 ব্র্যাকেট ক্লোজ 735, আচ্ছা 12 গুণন 6, 72 ভাগ 1 লিখে 40, আচ্ছা 22.05 ভাগ 30, 62, 05, 30, 5 পাস্কেল। এবার আমি আসি এসি অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল A3 ইকুয়াল 6 গুণন 25, তাহলে সেন্টিমিটারকে মিটার করলে 100 ভাগ 6 25 150, 4 25 100, 6 25 150 ভাগ 0.01, 0.015 মিটার স্কোয়ার। তাহলে অতএব এসি অংশের চাপ P3 ইকুয়াল F/A3, 22.05, 0.015, 22.05 ব্র্যাকেট ক্লোজ, 0.015, 1470 পাস্কেল, চাপের একক পাস্কেল। তাহলে এখন আমরা দেখি কোনটা সবচেয়ে বড়। আমাদের বের হয়েছে 735, 3062, 1400। তাহলে অতএব P2 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট P3, তারপরে P1। তাহলে প্রশ্নে চাইছে এটির ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে তা নির্ণয় করো। চাপের পরিমাণটা বেশি, তাহলে কত?
অ্যান্সার সর্বোচ্চ চাপ 30, 62, 5। এবার আমরা অঙ্কের 2 নম্বর অঙ্কের সমাধান করব। 2 নম্বর অঙ্ক, হঠাৎ বন্যায় পানিবন্দী হওয়ায় 40 কেজি ভরের একজন ব্যক্তির নিরাপদে যাওয়ার জন্য 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 300 সেন্টিমিটার লম্বা একটি কলা গাছ পানিতে ভাসায়। কলা গাছটি বন্যার পানিতে আয়তনের 30% ডুবে থাকে। বন্যার পানির ঘনত্ব 1200 কেজি পার মিটার কিউব। লোকটি নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? তাহলে লোকটি নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে নাকি বন্যার পানিতে? তার বন্যার পানির ঘনত্ব যেহেতু দেওয়া আছে, আমার তুলনা করতে হবে বন্যার পানির ঘনত্বের সঙ্গে, কারণ কোন বস্তুর ভাষা এবং নিমজ্জনের কারণ নির্ভর করে ঘনত্বের উপর। যার ঘনত্ব বেশি সে ডুবে যাবে, যার ঘনত্ব কম সে ভাসে থাকবে। তাহলে লোকটা যে বন্যার পানিতে, এটা হলো কলা গাছ আর লোক, তাহলে দুইজন মিলে, ওই ব্যক্তি দুইজন মিলে যদি ঘনত্ব, গড় ঘনত্ব যদি 1200 কেজি পার মিটার কিউবের কম হয়, তাহলে নিরাপদে পৌঁছাতে পারবে। তাহলে আমরা এখন ঘনত্ব নির্ভর বের করব, গড় ঘনত্ব বের করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? লোকটির শুধু ভর দেওয়া আছে, আর কলা গাছের ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া আছে লম্বা। তার মানে কি, কলা গাছ একটা সিলিন্ডার, তাহলে সিলিন্ডারের আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ। কারণ ঘনত্ব রু ইকুয়াল এম বাই ভি, তাহলে এম এবং ভি এই দুটার মান বের করতে হবে। তাহলে আমরা দেখি, এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল 15 সেন্টিমিটার, সেন্টিমিটারকে যদি আমি মিটার করি 100 দিয়ে ভাগ, তাহলে 2 শূন্য, তাহলে 0.15 মিটার। উচ্চতা এইচ ইকুয়াল, উচ্চতা এইচ ইকুয়াল 300 সেন্টিমিটার, 300 ডিভাইডেড 100, তাহলে মিটার, তাহলে 3 মিটার। তাহলে কলা গাছের আয়তন, পূর্বেই বললাম কলা গাছ একটা সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন ভি ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ, পাই আর 0.15 হোল স্কোয়ার এইচ ছিল। তাহলে এর মানটা আমরা কিভাবে বের করব? ব্র্যাকেট 0.15 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার ইকুয়াল গুণন 3 পাই, তাহলে 0.21 মিটার কিউব কলা গাছের আয়তন বের করা হয়েছে। এখন ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি। কলা গাছের, আচ্ছা, কলা গাছটা বন্যার পানিতে আয়তনের 30% ডুবে থাকে, আয়তনের 30% ডুবে থাকে। তাহলে কলা গাছের ভাসমান আয়তন V1 ইকুয়াল 30, ভি এর 30%। কত পার্সেন্ট? তাহলে ভি আয়তন 0.21 এর 30 ডিভাইডেড 100, তাহলে 0.21 গুণন 30 ইকুয়াল এত ভাগ 100, তাহলে 0.064, কারণ 3 পর, আচ্ছা, এটা আয়তন, এটা মিটার কিউব। তাহলে কলা গাছের ভর বের করতে হবে, কারণ গড় ঘনত্ব আমরা বের করব, সেটা রু ইকুয়াল এম বাই ভি। ভি মানে এম প্লাস ভি,
কলা গাছ এবং ব্যক্তির আয়তন, কলা গাছ এবং ব্যক্তির ভর। তাহলে তাহলে কি করতে হবে, কলা গাছের ভর বের করে নিতে হবে, আমার গড় ঘনত্ব বের করব। তাহলে আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি, ভি বলতে এখানে V1 বা এম ইকুয়াল রো V1। তাহলে পানির ঘনত্ব, যেহেতু কলা গাছ পানিতে ভাসে, 1000 গুণন V1 0.064 ভরের একক কেজি। তাহলে 3 শূন্য 1 2 3, তাহলে পয়েন্টের 3 ঘর 1 2 3, তাহলে 6 4 কেজি। গুণ করে দিলে 0.3 ঘর চলে যায়, যেহেতু শূন্য আছে, তাহলে 64 কেজি। এখন বের করব, এখন কলা গাছ ও ব্যক্তির গড় ঘনত্ব রো ইকুয়াল এম প্লাস M1 বাই ভি। তাহলে এখানে এম ব্যক্তির ভর, M1 ইকুয়াল 40 কেজি। তাহলে এখানে 64 40 আর আয়তন 0.21, এই আয়তন ধরবো আমরা, কারণ কলা গাছের মোট আয়তনকে আমরা ধরবো এখানে। আর এখানে যেহেতু 30% ডুবে যায়, সেটাকে বাদ দিয়ে গড় করে তার ক্ষেত্রে আমরা ভর বের করছি। যেটা ডুবে গেছে সেই অংশটা কাজ করবে না, এটা একটু বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে 64 যোগ 40, তাহলে 104 ভাগ 0.21, তাহলে 495.24 কেজি পার মিটার কিউব। তাহলে পানির ঘনত্ব গ্রেটার দ্যান কলা গাছ ও ব্যক্তির গড় ঘনত্ব। যেহেতু ঘনত্ব কম, পানির ঘনত্বের চেয়ে কম, আগে বলছি আমি, ঘনত্ব কম হলে সেটা ভাসবে। আনসার, লোকটি নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে কি? আচ্ছা, লোকটির নিরাপদে যাওয়া সম্ভব, পৌঁছানো সম্ভব। বা এখানে আরেকটা, যেহেতু পানির ঘনত্বকে আমরা কাজে লাগালাম না, অর্থাৎ 1200 কেজি পার মিটার কিউব গ্রেটার দ্যান 5.24 কেজি পার মিটার কিউব। এই হলো আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আসি আমরা 3য় নম্বর অঙ্কে। চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলো উত্তর দেও। এখানে খুব সুন্দর করে বোঝার কিছু জিনিস আছে। চিত্রে আর্কিমিডিসের নীতি অনুসরণ হয় কিনা। তা আর্কিমিডিসের নীতি ছিল, কোন বস্তুকে স্থির, তরল বা বায়বীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তার মানে এই তরলের পাত্রে বস্তুটাকে নিমজ্জিত করা হয়েছে। এটা একটা পানি, এখানে পানির সংকেতটা দেওয়া নাই, আসলে পানি নিমজ্জিত করা হয়েছে। আর্কিমিডিসের সূত্র অনুসরণ করে কিনা।
তার মানে বস্তুটা যে পরিমাণ ওজন হারাবে, প্লবতার মান হবে এই বস্তুটা যে অংশ দখল করে যে পরিমাণ পানি আছে এই পানির ওজনের সমান। আচ্ছা, এবার আমরা আসি দেখি অঙ্কটা আমরা এখানে একটু বেসিক কথা বলে নেই, এটার সমাধান করার পূর্বে আর কিছু কথা আছে, একটু ভালো করে বুঝতে হবে বিষয়টা। যে এই চাপের পরিমাণটা, এই বস্তুটা, এই গাণিতিক অংশের বাইরে আমি একটা আলোচনা করব, যেটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে এটা দিয়ে আমি সমাধান করব, তাই আমি আলাদা করে কোনো গাণিতিক অংশ সমাধান করলাম না। সেটা হলো চাপ। এই তলার ক্ষেত্রে বস্তুটা কি পরিমাণ চাপ প্রয়োগ করবে, এখানে এই বস্তুটা তলায় কি পরিমাণ চাপ প্রয়োগ করবে। তাহলে চাপ পি ইকুয়াল এইচ রো জি, এইচ রো জি। তাহলে এইচটা কি? এইচটা হলো এই পৃষ্ঠ থেকে এই পুরো পানি পৃষ্ঠের উচ্চতা পর্যন্ত বের করে নিতে হবে। তাহলে এখানে এইচ ইকুয়াল 30 সেমি বা 30 ডিভাইডেড 100 মিটার 00, তাহলে 0.3 মিটার। ঘনত্ব এখানে পানি রো 1000 কেজি পার মিটার কিউব। অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 0.3 গুণন ঘনত্ব 1000 গুণন 9.8 মিটার একক দিলাম না। তাহলে বস্তুটা আসলে তরলের ওই পৃষ্ঠে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে, চাপের অঙ্ক আমি করাই নাই। চাপ পি ইকুয়াল এইচ রো জি। তাহলে খুবই সহজ, এটা আসলে অনেক সহজ, এটা মুখোমুখি মানে করা যায়। তারপরে একটু 0.3 ব্র্যাকেট গুণন 1000 গুণন ব্র্যাকেট 9.8 ব্র্যাকেট ক্লোজ, তাহলে 2940 চাপের একক হলো পাস্কেল। এই পরিমাণ চাপ প্রয়োগ করবে বস্তুটা এই তলদেশ বরাবর, এই পৃষ্ঠে পানি পৃষ্ঠের ক্ষেত্রে তলদেশ বরাবর। এই চাপের অঙ্ক একটা আমি করে দিলাম। আচ্ছা, এখানে তাহলে মূল অঙ্কের ক্ষেত্রে আমরা আসি। মূল অঙ্কে বলা হয়েছে আর্কিমিডিসের সূত্র অনুসরণ করে কিনা। তাহলে হিসাব দুটা। এক নম্বর হিসাব, ওই বস্তুর আয়তনের পানির ওজন বের করব। ওই বস্তুর যে আয়তন দখল করে আছে, এই নিরেট বস্তুটা যে পানির আয়তনটা দখল করে আছে, যে পরিমাণ দখল করা আছে, যে পরিমাণ পানিকে দখল করে আছে তার ওজন বের করব। তাহলে বস্তুটার কি দেওয়া আছে? বস্তুটার ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, একটু আমাদের বের করে নিতে হবে, সরাসরি দেওয়া নাই। তাহলে উচ্চতা এইচ ইকুয়াল h2 মাইনাস h1। আসলে h2টা কি? h2 হলো 30 সেন্টিমিটার, পুরাটা পৃষ্ঠ হতে এই পর্যন্ত 30, আর h1 বলতে পানি পৃষ্ঠ হলো এইটুকু উচ্চতা, তাহলে 14 সেন্টিমিটার। 30 থেকে 14 গেলে তাহলে 16 সেন্টিমিটার, তাহলে 16 ডিভাইডেড 100 মিটার, তাহলে 0.16 মিটার। তাহলে বস্তুটার আয়তন যদি বের করতে চাই, আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A ইকুয়াল 5 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 5 বাই সেন্টিমিটার স্কোয়ার, 1 সেন্টিমিটারের জন্য 100, আর একটা সেন্টিমিটারের জন্য আর একটা 100 মিটার স্কোয়ার। তাহলে 5 গুণন 10 পাওয়ার মাইনাস 4 মিটার স্কোয়ার। আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম। এখন ওই অংশে পানির আয়তন, তাহলে 3 নম্বর সমাধান। বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন F ইকুয়াল AH রো জি। তাহলে 5 গুণন 10 পাওয়ার মাইনাস 4 গুণন H 0.16 গুণন
ঘনত্ব, পানির ঘনত্ব 1000 আর বিশুদ্ধ 9.8। এটা লিখলে লেখা যায়, না লিখলেও না লেখা যায়, সমস্যা নাই, কারণ আমরা জানি কেজি পার মিটার কিউব। এই দুটা বিষয় কনস্ট্যান্ট বিষয়, এই দুটো আমাদের বাপদাদার সম্পত্তি। মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখি এখন কি আসে। 5 গুণ 10 পাওয়ার -4 ব্র্যাকেট ক্লোজ গুণন 0.16 ব্র্যাকেট ক্লোজ গুণন 1000 গুণন ব্র্যাকেট ওপেন 9.8 ব্র্যাকেট ক্লোজ। তাহলে 0.784 নিউটন। পানির ওজন, ওজনের একক নিউটন, বলের একক নিউটন। এখন আমি আসি ওইটুকু বস্তু, এই আয়তনের বস্তু কি পরিমাণ পানি অপসারণ করছে তার ওজন বের করলাম আমরা। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা আসি। দ্বিতীয় ক্ষেত্রে বস্তু কর্তৃক প্লবতা বের করব। তাহলে প্লবতা বের করতে গেলে ভালো করে বুঝতে হবে, প্লবতা বের করতে গেলে আমাদের কি করতে হবে। এটা হলো যেহেতু উপরে আছে, পানি পৃষ্ঠ থেকে উপরেই, তাহলে উপরে থাকলে এটা এই বস্তুটাকে নিম্নমুখী চাপ প্রয়োগ করবে। এই অংশের পানিটা বস্তুটাকে নিম্ন দিকে চাপ প্রয়োগ করবে। তাহলে বস্তু কর্তৃক পানি কর্তৃক বস্তু কর্তৃক নিম্নমুখী বল। আর এই নিচের পৃষ্ঠ থেকে যদি পানি পৃষ্ঠের উচ্চতা আমরা বিবেচনা করি, তাহলে লিখতে পারবো আমি বস্তু কর্তৃক ঊর্ধ্বমুখী বল। তাহলে এই ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বলটা যদি প্রয়োগ করি, তাহলে আমরা প্লবতার মান পাবো। কারণ ওই যে পরিমাণ পানি অপসারণ করছে সেটা এই বস্তুর প্লবতার সমান। তাহলে প্লবতা মানে কি, ঊর্ধ্বমুখী বল মাইনাস নিম্নমুখী বল। ঊর্ধ্বমুখী বল আমরা কি করব, এইটুকু নিম্ন থেকে উচ্চতা পর্যন্ত ধরবো, নিম্ন, এটা নিম্নমুখী বল, ঊর্ধ্বমুখী বল। আর উপরের অংশ যদি আমরা ধরি তাহলে সেটা হবে কি, নিম্নমুখী বল। কারণ এই উপরের পানিটাকে বস্তুটাকে নিচের দিকে চাপ দিবে, আর উপর থেকে এই নিচ পর্যন্ত যে পরিমাণ পানি আছে এই পানিটা বস্তুটাকে উপরের দিকে চাপ প্রয়োগ করবে। ইনশাআল্লাহ বুঝতে পারছো আশা করি। এইবার আসি বস্তু কর্তৃক নিম্নমুখী বল F1 ইকুয়াল এ এইচ রো জি। এইচ বলতে এখানে H1, তাহলে আমি এখানে লিখি H1 ইকুয়াল 14 সেন্টিমিটার। তাহলে 14 ডিভাইডেড 100 মিটার, 0. বারবার বললাম উপরের উচ্চতা নিলে সেটা হবে কি, উপরের উচ্চতা আর নিম্নমুখী বল। আর যখন নিচ থেকে উচ্চতা নিব পুরাটা পানি পৃষ্ঠ পর্যন্ত, সেটা হবে ঊর্ধ্বমুখী বল। আচ্ছা, আর কি আছে, এইচ এর মান রো আমরা জানি। এটা যেহেতু বস্তু একটাই, তার ঘনত্ব একটাই থাকবে, বস্তুর তো কোনো পরিবর্তন নাই। H1 0.14 গুণন 1000 গুণন 9.8। তাহলে এটা কত আসে দেখি। ব্র্যাকেট ওপেন 5 গুণ 10 পাওয়ার 5 ব্র্যাকেট ওপেন 5 গুণন 10 পাওয়ার -4 ব্র্যাকেট ক্লোজ গুণন 0.14 ব্র্যাকেট ক্লোজ গুণন 1000 গুণন ব্র্যাকেট ওপেন 9.8, 0.686। এটা হলো বস্তু কর্তৃক, যেহেতু উপরের উচ্চতা তাহলে নিম্নমুখী বল। অতএব বস্তু কর্তৃক ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল F2 ইকুয়াল এ H2 রো জি। 5 গুণন 10 পাওয়ার -4 H2 বলতে এই যে 30 সেন্টিমিটার। তাহলে H2 ইকুয়াল 30 সেন্টিমিটার। তাহলে 30 ডিভাইডেড 100 মিটার, 0.3 মিটার, 0.3 গুণন 1000 গুণন 9.8। এটাকেই
5 গুণন 10 পাওয়ার -4 ব্র্যাকেট ক্লোজ গুণন 0.3 ব্র্যাকেট ক্লোজ গুণন 1000 গুণন ব্র্যাকেট ওপেন 9.8 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 1.47 নিউটন। এটাও নিউটন, এটাও নিউটন। তাহলে অতএব প্লবতা এফ প্রাইম ইকুয়াল F2 মাইনাস F1, সবসময় বড়টাকে ঊর্ধ্বমুখী বলটাই বেশি হবে যেহেতু উচ্চতা বেশি আছে। 1.47 মাইনাস 0.686, 1.47 মাইনাস 0.686, আচ্ছা তাহলে 0.784, হ্যাঁ মিলে গেছে। তাহলে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছো। এবার আমরা 4 নম্বর সমাধান করব। 4 নম্বরে 500 কেজি পার মিটার কিউব ঘনত্বের কাঠের টুকরাকে সিলিন্ডারে রাখলে এর কত শতাংশ ভাসবে বা ডুববে। এটা খুব সহজ একটা অঙ্ক। সমাধান কত শতাংশ ভাসবে, তাহলে ভাসবে বা এখানে লিখতে পারি শতকরা ভাসবে ইকুয়াল, তাহলে কিসে ভাসবে, এই তরলটা হলো পানি, পানিতে 500 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটা কাঠের টুকরা ছেড়ে দেবো আমি, তাহলে কিসে ভাসবে, পানিতেই। তাহলে ঘনত্ব অফ ওয়াটার রো রো ডব্লু, আর বস্তুটার ঘনত্বকে ধরলাম হলো রো, যেহেতু শতকরা তাহলে 100%। তাহলে বস্তুটার কত, 500, পানির ঘনত্ব 1000 গুণন 100%, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য দুটা এই শূন্য, তাহলে 50%, শতকরা 50% ভাসবে, শতকরা 50। খুবই সহজ একটা অঙ্ক। কিসে ভাসবে, তরলে, তরলটা কি, পানি, পানিতে, তাহলে ওই বস্তুটা উপরে। বেসিক বিষয়, আমি 100 পরীক্ষা দিলাম গণিতে, 100 মার্কে পরীক্ষা দিলাম, আমি কত পাইছি, 95 পাইছি। তাহলে কততে 95, 100তে, তার মানে যে যে তরলে নিমজ্জিত হবে বা ভাসবে সেই তরলটাকে নিচে রাখবো আমরা, সর্বদা নিচে রাখবো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। পরের অঙ্কটা দেখি আমরা। এবার সিলিন্ডার বা পিস্টনের একটা অঙ্ক, ঢাকা 2023 সালে পড়ছে। অনেক সহজ অঙ্কের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই সহজ। দেখি দুটা পিস্টন, ছোট এবং বড় পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে। এটা, এই পিস্টনটা ছোট পিস্টন, এটা হলো বড় পিস্টন, তাহলে 5 সেন্টিমিটার স্কয়ার, বড় পিস্টন হলো 100 সেন্টিমিটার স্কয়ার। বল প্রয়োগ করলে ছোট পিস্টনে 20 মিটার নিচে নামে। ছোট পিস্টনে এখানে একটা F1 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে কি করবে, 20 সেন্টিমিটার নিচে নামবে। 20 সেন্টিমিটার ধরে নিলাম, এইটুকু 20 সেন্টিমিটার নিচে নামে। উভয় পিস্টনের কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল, বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও, বা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে। তাহলে কাজের পরিমাণ, কাজের পরিমাণ, কাজ মানে কি, ডব্লিউ ইকুয়াল এফ এল, বল গুণন সরণ, কতটুকু সরণ ঘটছে। তাহলে বেসিক অঙ্ক করার আগে আমি যদি করে নেই, প্রথম পিস্টনের ক্ষেত্রে কাজ W1 ইকুয়াল F1 L1, দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রে W2 ইকুয়াল F2 L2। তাহলে কি কি দেওয়া আছে আমি একটু নোট করি, জাস্ট ওটা আমার মনের মধ্যে যা আসছে তাই আমি লিখছি। এখন আমি নোট করি এখানে কি কি দেওয়া আছে। ছোট এবং বড় পিস্টনের ক্ষেত্রফল, A1 ইকুয়াল 5 সেন্টিমিটার স্কয়ার, 5 বাই, যেহেতু সেন্টিমিটার তাহলে মিটার করে নিতে হবে এখানে, তাহলে 100 গুণন 100, কারণ সেন্টিমিটার স্কয়ার, দুটা সেন্টিমিটারকে মিটার করতেছি। 5 গুণন 10 পাওয়ার -4, চারটা শূন্য উপরে যায়, তাহলে মিটার স্কয়ার, এখানে আমি লিখতে পারি মিটার স্কয়ার। A2 ইকুয়াল 100 সেন্টিমিটার স্কয়ার, তাহলে 100 ডিভাইডেড 100 গুণন 100
মিটার স্কোয়ার ইকুয়াল, তাহলে এ 100 100 কাটা যায় 1 বাই, তাহলে 0.01 মিটার স্কোয়ার, 1 বাই 100 মানে 0.01 মিটার স্কোয়ার। বলছে বল প্রয়োগ করলে, এখানে F1 এর মানটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, ছোট পিস্টনে F1 এর মানটা দেওয়া আছে 100 নিউটন। বল প্রয়োগ করলে ছোট পিস্টনটি 20 সেন্টিমিটার নিচে নামে, L1 ইকুয়াল 20 সেন্টিমিটার, তাহলে 20 বাই 100 মিটার, এই শূন্য, তাহলে 0.2 মিটার। তাহলে এখানে আমি যদি লক্ষ্য করি যে আমার কিসের মান দেওয়া আছে, F1 L1 দেওয়া আছে আমার, তার মানে ডব্লুর মানটা আমি বের করতে পারলাম। শুধু দ্বিতীয় পিস্টনে কাজের পরিমাণটা আমার ক্লিয়ার করে দেওয়া নাই, F2 আর L2 এর মান দেওয়া নাই। তাহলে এই পিস্টনে যদি 100 নিউটন বল প্রয়োগ করি, তাহলে উপরের পিস্টনে কতটুকু বল পাবো সেটা আমরা বের করি। প্রথম ক্ষেত্রে আমরা জানি F2 বাই F1 ইকুয়াল A2 বাই A1, বা F2 ইকুয়াল A2 বাই A1 গুণন F1। এটার মান কত? 0.01 জি 01, 5 গুণন 10 পাওয়ার -4 গুণন F1 হলো 100। দেখি 100 মানে এটা গুণ করলে তাহলে 100, তাহলে 1, আচ্ছা 0.01 গুণন 100 মানে 1 ভাগ 5 গুণন 10 পাওয়ার -4 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 2000 নিউটন। দেখি আমরা যে এখানে বস্তুটার আয়তনটা সমান হয়, যে পরিমাণ তরল উঠবে এবং যে পরিমাণ তরল নামবে, এ ছোট পিস্টন থেকে যে পরিমাণ তরল বড় পিস্টনে যাবে, বড় পিস্টন থেকে যে পরিমাণ তরল ছোট পিস্টনে আসবে, তাদের আয়তন সর্বদা সমান হয়। তাহলে অতএব V1 সমান V2, তাহলে আয়তন ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাহলে আমাদের মান লাগবে L2 মান লাগবে আমাদের, তাহলে A1 L1 ডিভাইডেড A2 ইকুয়াল L2, বা L2 ইকুয়াল A1 এর মান কত, 5 গুণন 10 পাওয়ার -4 গুণন L1 0.2 মিটার, আর এটুর মান কত আছে আমাদের 0.01। তাহলে দেখি কত আসে, ব্র্যাকেট 5 গুণন 10 পাওয়ার -4 গুণন 0.2 ইকুয়াল এত ভাগ ব্র্যাকেট 0.01 ব্র্যাকেট ক্লোজ, তাহলে 0.01। তাহলে আমাদের F2 এর মানও বের হয়ে গেছে, L2 এর মানও বের হয়ে গেছে। এখন আমরা বের করতে পারবো দ্বিতীয় পিস্টনের কাজের পরিমাণ, তাহলে মূলত আমাদের বের হয়ে গেছে। তাহলে এখন বের করি, অতএব W1 ইকুয়াল F1 L1, F1 100 নিউটন, 100 গুণন L1 এর মান 0.2, তাহলে 100 0.2, তাহলে 20, 100 গুণন 0.2, তাহলে 20 জুল, কাজের একক জুল। আর এখানে W2 ইকুয়াল F2 L2, F2 এর মান কত বের হয়েছে, 2000 গুণন L2 এর মান 0.01, তাহলে এটা 20 চলে যায়, তাহলে এটাও 20। দেখি 2000 গুণন 0.01, তাহলে 20, তাহলে 20, এটাও জুল এটাও জুল। উভয় পিস্টনের কাজের পরিমাণ সমান ছিল। অ্যান্সার
উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান ছিল। বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও, আর কিছু লেখার দরকার নাই, এটা হলে ইনশাল্লাহ হয়ে যায়। এখন দেখি পরের অঙ্কটা, আমাদের লাস্ট অঙ্ক এটা আমাদের, এটা হলো টান। একটা বস্তুকে কোনো অবলম্বন থেকে, বস্তু বলতে একটা তারকে, একটা সুতাকে কোনো অবলম্বন থেকে যদি আমরা ঝুলে দেই, তাহলে সেই বস্তুটাকে কি পরিমাণ টান প্রয়োগ করবে তার ক্ষেত্রে। বেসিকটা আমরা একটু বুঝে নেই একটু। একটা তারকে একটা অবলম্বন থেকে ঝুলে দেওয়া হয়েছে এখান থেকে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমি আলোচনা করি, একই প্রস্থ বিশিষ্ট 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তার, তার মানে এখান থেকে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার, দৈর্ঘ্যের দুটি তার, আচ্ছা দুটার ক্ষেত্রে 100 সেন্টিমিটার, এ আর বি। আমরা প্রথমে এর ক্ষেত্রে বিবেচনা করলাম। তাদের প্রত্যেকটি দৈর্ঘ্য বরাবর 5 কেজি ভরের বস্তু ঝুলে দেওয়া হলো, 5 কেজি ঝুলে দেওয়া হলো। ঝুলে দিলে দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হয়। তার মানে দৈর্ঘ্যটা ঝুলে দেওয়ার কারণে আদি অবস্থান থেকে বস্তুটা আরেকটু নিচে আসছে এইরকম, তার মানে এইটুকুর অংশ হলো 2 সেন্টিমিটার, এতটুকু বৃদ্ধি পাইছে, এতটুকু ঝুলে গেছে আর কি। তাদের মধ্যে কোনটি অধিকতর স্থিতিস্থাপক, বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। অধিকতর স্থিতিস্থাপক, তাহলে আমরা জানি টি বাই এ ইকুয়াল ইউং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল এল মাইনাস এল নট ডিভাইডেড এল নট। তাহলে এখানে টি মানে হলো সুতার টান টি, তাহলে টি টি ইকুয়াল এম জি, এখানে বের করা যাবে কি পরিমাণ টান প্রয়োগ করেছে। এখানে 5 কেজি ভরের বস্তুটা ঝুলে দেওয়ার কারণে এই সুতাটাকে কি পরিমাণ টান প্রয়োগ করেছে, তাহলে টান টি ইকুয়াল এম জি। এ হলো প্রসেসের ক্ষেত্রফল। কিসের প্রসেসের? এই তারের প্রসেসের ক্ষেত্রফল। এল নট আদি দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, এল দৈর্ঘ্যপ্রাপ্ত বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য, এল ওয়াই ইউং গুণাঙ্ক যেটা অঙ্কতে দেওয়া থাকবে। মনে হয় পরিচিত হয়ে গেছে আমাদের। এখন অঙ্কতে আমি যাই, সূত্র ঠিক আছে এটা। এখন প্রথম তারের ক্ষেত্রে এখানে স্থিতিস্থাপকতা চাইছে, মানে ইউং গুণাঙ্ক চাইছে। এখানে তারের পরিমাণ এখানে টি ঠিক থাকবে, কারণ একই পরিমাণ বস্তু ঝুলে দেওয়া আছে। এ প্রসেসের ক্ষেত্রফল মানে একই তার, এটাও ঠিক আছে। শুধু y1 আর y2 এর মান বের করতে হবে আমাদের। তাহলে এখানে এ তারের ক্ষেত্রে তাহলে টান টি ইকুয়াল mg 5 গুণন 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, টান টি ইকুয়াল একক লেখার দরকার নাই, mg নিউটন লেখা যায়। তাহলে 5 গুণন ব্র্যাকেট 9.8 49 নিউটন। আচ্ছা, এর কোনো মান নাই, শুধু দৈর্ঘ্য দেওয়া আছে। তারের ব্যাস যদি দেওয়া থাকতো, ব্যাসার্ধ দেওয়া থাকতো, তাহলে আমরা পেতাম, বা কোনো সময় ক্ষেত্রফল দেওয়া থাকে, কিন্তু এখানে কিছু দেওয়া নাই, মানে এটা আমরা নোট করব না। আদি দৈর্ঘ্য এল নট ইকুয়াল 100 সেন্টিমিটার, এল ইকুয়াল 2 সেন্টিমিটার। তাহলে এল মাইনাস এল নট ইকুয়াল, সরি, এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এল মাইনাস এল নট ইকুয়াল 2 সেন্টিমিটার। 2 ডিভাইডেড 100 মিটার 0.02 মিটার। আর কিছু আছে আমাদের?
আর কিছুই নাই। আর এখানে আমি এটা করে নিতে পারি 100 মানে 1 সেন্টিমিটার, কারণ 100/100 তার মানে হলো 1 মিটার। তাহলে মানটা আমি এখন বসাই দেই। এখানে টি বাই এ এই মানটা এই পার আসে, তাহলে এটা ওভারে যায়, তাহলে এল নট ডিভাইডেড এল মাইনাস এল নট ইকুয়াল ল্যামডা 1 সরি y1। এল মাইনাস এল নট এটা উপরে এটা নিচে, এটা জাস্ট সমাধান, তেমন কিছু না। তাহলে এটা পুরোটা এই পার নিয়ে আসি, তাহলে এই মানটা বসে দেয়। টি এর মান 49 গুণন এর নট 1, আর এর মান এই থাকবে, এটার মান হলো 0.02। তাহলে 49 গুণ 1 তার মানে 49 থাকবে, 49 ভাগ ব্র্যাকেট 0.02 ব্র্যাকেট ক্লোজ, তাহলে 2450 ডিভাইডেড এ। এখন দ্বিতীয় তারের বি তারের ক্ষেত্রে, বি তারের ক্ষেত্রে টি এর মানটা ঠিক থাকবে অপরিবর্তিত, টি লিখবো না আর। আচ্ছা এল নট সেটাও ঠিক আছে, শুধু এল মাইনাস এল নট ইকুয়াল 3 সেন্টিমিটার, তাহলে 3 মিটার ইকুয়াল 0.03 মিটার। আর কিছু পরিবর্তিত না নাই। এখানে আমি লিখতে পারি, আমরা জানি এ তারের জন্য, এবার লিখতে পারি বি তারের জন্য, এখানে ল্যামডা 1 লেখা হয়নি, ল্যামডা 2 ইকুয়াল, একবারে লিখতে পারি আমি টি এ গুণন এল নট এল মাইনাস এল নট, টি এর মান ঠিক থাকবে গুণন 1 এ 0.03, 49 ভাগ 0.03 এত 1633.33 ডিভাইডেড এ। তার মানে এ মানে একটা নির্দিষ্ট প্রসেসের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা যদি ঠিক থাকে তাহলে এর একটা মান নির্দিষ্ট, তাহলে 2450 আর 1633, তার মানে এই মানটা অবশ্যই ছোট আসবে। তাহলে এখন আমি লিখতে পারি যে অতএব ল্যামডা 1 গ্রেটার দ্যান ল্যামডা 2। তাহলে কোনটি অধিস্তর স্থিতিস্থাপক, তাহলে ল্যামডা 1 স্থিতিস্থাপক, যে তারের ইয়ং গুণাঙ্ক বেশি সে তারের স্থিতিস্থাপকতাও বেশি। তাহলে অ্যান্সার এ তারটি বেশি স্থিতিস্থাপক। ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।